এমডিপি মডেল হাই স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম আমি সজীব হোসেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ বিষয়ের অধ্যায় 13 সসীম ধারা নিয়ে আলোচনা করব। এই ধারা শিখতে হলে আগে আমাদেরকে জানতে হবে ধারার উৎপত্তি বা ধারা কীভাবে গঠন করে। ধারা গঠন করতে হলে আমরা সবার আগে জানব ক্রম একটি শব্দ। এই ক্রম শব্দ থেকে আমাদের ধারার উৎপত্তি। ক্রম শব্দটি কী? ক্রম আমরা দৈনন্দিন জীবনে নানান কাজে বহুলভাবে আমরা ব্যবহার করি। যেমন দোকানদার তার দ্রব্যপণ্য বিভিন্নভাবে সাজাতে, নাটক বা বিভিন্ন অনুষ্ঠানের ঘটনাবলী সাজাতে, অথবা অনেক কাজ সুন্দরভাবে সম্পাদন করতে আমরা সাজিয়ে থাকি এইভাবে, ছোট থেকে বড় বা শিশু থেকে বৃদ্ধ। এই ক্রম শব্দ থেকে বিভিন্ন গাণিতিক ধারার উদ্ভব এবং উৎপত্তি। এই ধারা আমরা লিখতে গেলে বা ধারা গঠন করতে গেলে যে পদগুলো আমরা লিখি সেই পদগুলো একটি বিশেষ নিয়মে সাজানো থাকে। এই বিশেষ নিয়মকে আমরা বলি অনুক্রম। তো অনুক্রম হলো আমাদের এমন একটি শব্দ বা এমন একটি বিশেষ নিয়ম যেখানে পদগুলো সাজানো থাকে, যে একটি পদ তার পরের পদ, এই প্রত্যেকটি পদের মধ্যে কিভাবে সাজানো থাকে সেই সাজানোটি হচ্ছে অনুক্রম। যেমন আমি এখানে লিখেছি 1, 3, 5, এই যে তিনটি পদ এখানে একটি বিশেষ নিয়মে সাজানো। সেই বিশেষ নিয়মটা হলো এখানে 2n - 1, যেখানে n এর মান আমরা 1 বসালে পাই 1, 2 বসালে পাই 3, 3 বসালে পাবো 5। এই বিশেষ নিয়মটা হচ্ছে অনুক্রম। এই অনুক্রমের সাধারণ পদ হলো, বা আমরা যদি লিখি সাধারণভাবে, সেই সাধারণ হচ্ছে 2n - 1, যেখানে n 1 থেকে ধনাত্মক ইনফিনিটি অসীম এবং অনুক্রমের পদ সবসময় অসীম থাকবে। বা আমরা এইভাবে লিখতে পারি 2n - 1, যেখানে n এর মান 1, 2, 3, এবং আমরা প্রকাশ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, কারণ এই অনুক্রম একটি সেট। এখন ধারা এই অনুক্রমের যে পদগুলোকে গাণিতিক চিহ্ন যোগ অথবা বিয়োগ দিয়ে যখন আমরা একটি সিরিজ লিখি সেটি হচ্ছে ধারা। ধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি হলো সমান্তর এবং গুণোত্তর। তো আজ আমার এই টিউটোরিয়ালসে তোমরা সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা দেখো 1 + 3 + 5 এইভাবে ধারাটি শেষ পদ লিখেছি 15। তো এইটা যে সমান্তর আমরা কি করে শিখবো বা বুঝবো? সমান্তর ধারা হলো যখন কোনো ধারার যে কোনো পদকে তার আগের পদ বিয়োগ করলে যদি প্রতিটি বিয়োগফল অর্থাৎ সাধারণ অন্তর সমান হয়, তখন ধারাটি হচ্ছে সমান্তর। তো এইখানে আমরা একটু দেখি যে 3 + 5 + 7 আমি একটি ধারা লিখে রেখেছি। দেখো এখানে 5 তার আগের পদ 3, তাহলে 5 - 3 = হচ্ছে 2। আবার এইখানে পদ হচ্ছে 7, তার পূর্ববর্তী পদ 5, তাহলে 7 - 5 সমান হচ্ছে 2। তাহলে আমরা দেখি যে এখানে প্রতিটি বিয়োগফল অর্থাৎ সাধারণ অন্তর সমান, তাহলে এই ধারাটি সমান্তর। একইভাবে আমাদের এই ধারাটি হলো সমান্তর। এখন এই সমান্তর ধারার প্রথম পদ আমরা সবসময় শিখব, যে কোনো ধারার প্রথম পদ হচ্ছে এ, সাধারণ অন্তর ডি, যেহেতু ধারাটি সমান্তর, এবং শেষ পদ হলো পি। এই ধারাটির পদ সংখ্যা, অর্থাৎ আমরা ধারাটা যখন লিখব আমরা কতগুলো পদ আছে ধারার ভিতরে আমরা গণনা করতে পারবো না, যার কারণে আমরা এখানে ধরে নিই যে ধারাটির মধ্যে পদ সংখ্যা হলো n সংখ্যক। সেই n সংখ্যক পদের সমষ্টি Sn। এই nতম পদ ধারাটির শেষ পদ অর্থাৎ পি আমরা জানি সেই পি এর সমান, এবং ধারাটির সেই পদের সূত্র nতম পদের সূত্র হলো a + n - 1 × d। এই সমান্তর ধারার nতম পদকে আমরা সাধারণ পদ হিসাবে জানবো। যদি কখনো পরীক্ষায় তোমাদের প্রশ্নে আসে যে সমান্তর ধারার সাধারণ পদ লিখো, তাহলে তোমরা এইটাই শিখবে, nতম পদ সাধারণ পদ যা হচ্ছে শেষ পদের সমান, অর্থাৎ a + n - 1 × d। আর এই সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn আমরা প্রকাশ করি, সেখানে Sn হচ্ছে n/2 × 2a + n - 1 × d, অথবা যদি সমষ্টিকে আমরা শেষ পদ দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে n/2 × a + p। এই আমরা আজকে সমান্তর ধারার সম্পর্কে মোটামুটি প্রাথমিক আলোচনা করলাম। আর আমরা এই সমান্তর ধারার বিভিন্ন সমস্যা সমাধান করতে আমরা কতগুলো ধারা শিখব। যেমন এখানে আছে 1 + 2 + 3 + n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে n × n + 1/2। আবার একইভাবে দেখো এখানে লেখা আছে 1² + 2² + 3² + n², অর্থাৎ ইকুয়াল n × n + 1 2n + 1/6। এইটা হলো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। একইভাবে স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি 1³ + 2³ + 3³ + n³ ইকুয়াল n² × n + 1² 4, বা আমরা এইভাবেও লিখতে পারি n × n + 1/2²। এই সূত্রের মাধ্যমে আমরা অনেক
ধারার মান খুব সহজে বের করতে পারবো। যেমন স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি লিখেছি এখানে যে 1 থেকে 50, অর্থাৎ প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। যদি এইভাবে আসে আমরা খুব সহজেই এই সূত্রের সাহায্যে আমরা মান বের করতে পারবো। যে আমরা জানি যদি স্বাভাবিক সংখ্যার n হয় এখানে, তাহলে সূত্র n × n+1/2, তাহলে আমাদের প্রথম 50 অর্থাৎ এখানে n এর মান 50। তো সূত্র অনুযায়ী আমরা পাই n × n+1/2 অর্থাৎ 50 × 50 + 1/2, তাহলে আমরা খুব সহজেই পাই 25 × 51 অর্থাৎ 1275। এবং এইখানে দেখো আরও কিছু অনুক্রম লিখে রেখেছি আমি, শুরুতেই তোমাদের অনুক্রম সম্পর্কে ধারণা দিয়েছি। দেখো 1/2, 2/3, 3/4, এই যে এখানে যে 3টি পদ আমরা লিখেছি একটি বিশেষ নিয়মে সাজানো, সেই বিশেষ নিয়ম লক্ষ্য করলে দেখতে পাই n × n+1, অর্থাৎ এইখানে এটা হচ্ছে সাধারণ পদ। যদি আমরা n এর মান 1 বসাই তাহলে 1 + 1 2 অর্থাৎ 1/2 হাফ। যদি n এর মান 2 বসিয়ে পাই তাহলে 2/2 + 1, তাহলে আমরা কি পাই 2/3। দেখো আমাদের দ্বিতীয় পদ এখানে আছে 2/3। যদি তৃতীয় পদকে যদি আমরা বিবেচনা করি n এর মান 3 বসালে আমরা পাই যে 3/3 + 1 অর্থাৎ 4, 3/4। দেখো 3/4। তাহলে অনুক্রমের সাহায্যে আমরা ধারার পদগুলো পাই, আর এই পদগুলোকে আমরা গাণিতিক চিহ্নের সাহায্যে যোগ করে আমরা একটি ধারা গঠন করতে পারি। সমদ্র ধারার কিভাবে পদ সংখ্যা নির্ণয় করতে হয় এরূপ একটি সমস্যার আমরা সমাধান করব। দেখো বোর্ডে লিখেছি একটি সমদ্র ধারার পদ সংখ্যা নির্ণয়ের একটি সমস্যা। 4 + 7 + 10 + 13 প্লাস এইভাবে ধারাটির কোন পদ 301। যখনই প্রশ্নে লেখা থাকবে যে কোন পদ, তখনই আমাদের বুঝতে হবে যে ধারাটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা এই সমস্যা সমাধান করতে হলে প্রথমে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে ধারাটি কোন ধরনের ধারা, সমান্তর না গুণোত্তর। তো আমরা দেখি এখানে ধারাটির যে কোনো পদ 7 এবং তার পূর্ববর্তী পদ 4, আমরা বিয়োগ করে দেখি 3। এইভাবে আমরা যে কোনো পদ এবং তার আগের পদ বিয়োগ করলে প্রতিটি বিয়োগফল সাধারণত আমরা 3 পাই। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা। এখন ধারাটি আমরা কনফার্ম হওয়ার পরে আমরা সমান্তর ধারা নিয়ে আমরা সমাধান করব। তো আমরা জানি সমান্তর ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d। তাহলে দেখো এখানে আমাদের সমান্তর ধারার প্রথমে 4 আছে, তাহলে a = 4 এবং আমরা প্রতিটি বিয়োগফল সাধারণ অন্তর 3 পেয়েছি, তাহলে সাধারণ অন্তর d = 3। এখন যেহেতু এই ধারাটির কততম পদ 301 আমরা জানি না, ধরে নেব ধারাটির nতম পদ 301। তাহলে সমদ্র ধারাটির nতম পদ 301। তাহলে এইখানে আমরা সমদ্র ধারার nতম পদের সূত্র জানি a + n - 1 × 3, a + n - 1 × d। সমদ্র ধারার পদের সূত্র, nতম পদের সূত্র = 301। এখন এর মান হচ্ছে 4, d এর মান হচ্ছে 3। আমরা এখানে বসাবো, তাহলে 4 + n - 1 × 3 = 301। আমরা জানি যে সমাধান করতে গেলে বা সরল করতে গেলে আগে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ করতে হয়। তাহলে আমরা এখানে লক্ষ্য রাখবো যে আগে আমরা যেন বন্ধনীর কাজ করি। অনেকে হয়তো তোমরা বুঝবে না যে আগে তোমরা এই 4কে ওই বাম পাশে নিয়ে মাইনাস করে করবে, এটা আসলে নিয়মের পরিপন্থী নয়, নিয়মের পরিপন্থী। তাহলে আমরা আগে বন্ধনীর কাজ করব। তাহলে 3 × n, তাহলে 3n মাইনাস এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, 3 × 1 3। তাহলে আমরা কি পাচ্ছি যে 4 + 3n - 3 = 301। এখানে 4 + 4 - 3, তাহলে আমরা বিয়োগ করে পাই হচ্ছে +1 এবং এখানে 3n। পরবর্তীতে এই +1 সমান চিহ্নে বাম পাশে গেলে মাইনাস হয়ে 301 থেকে বিয়োগ হয় 300, তাহলে 3n = 300 অর্থাৎ n = 100। তাহলে এই ধারাটির শততম পদ অর্থাৎ 100তম পদ হচ্ছে 301। এইভাবে সমদ্র ধারার যে কোনো পদ সংখ্যা আমরা নির্ণয় করতে পারব। আমি আরেকটি সমস্যার সমাধান লিখেছি, দেখো বোর্ডে 4 + 7 + 10 + 13 + ... 301 সমান কত। যদি আমরা কখনো প্রশ্নে এরকম সমস্যা দেখি তাহলে বুঝতে হবে যে ধারাটির ওই সংখ্যক পদের যোগফল চাওয়া হয়েছে। এখন আমরা তাকিয়ে দেখি যে এই ধারাটির পদ সংখ্যা আমাদের জানা নেই, কিন্তু এই যতগুলো পদ হবে সেই পদের যোগফল। তো আমি এই আগের সমস্যাতে কিভাবে সমদ্র ধারার পদ সংখ্যা নির্ণয় করতে হয় শিখিয়েছি তোমাদের, সেইটার আলোকে আমি এই সমস্যাটি লিখেছি। তো দেখো আমি আগেই লিখে রেখেছি যে তোমাদের এখানে যে কিভাবে পদ বের করতে হয়, এবং আমরা এই ধারা থেকে পদ পেয়েছি শততম পদ। আর যখনই প্রশ্নে আমাদের থাকবে যে সমান কত, অথবা শুধুমাত্র যদি থাকে কোটেশন চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন যে কত, তাহলে বুঝতে হবে যে এই সমদ্র ধারাটির বা এই ধারাটির পদ সংখ্যার যোগফল
চাওয়া হয়েছে। তো আমরা পদ সংখ্যা বের করেছি এখন। তাহলে আমাদের এই ধারাটির শততম পদ হচ্ছে 301। তাহলে আমরা লিখব সমান্তর ধারাটির প্রথম শততম পদের যোগফল বা সমষ্টি। তো আমরা সমান্তর ধারার nতম পদের সূত্র জানি n/2, তাহলে এখানে হবে 100/2 ইন্টু টুয়াইস এ, তাহলে 2 ইন্টু এ, এবং এই সমান আমরা জানি হচ্ছে 4 প্লাস n-1, n এর পরিবর্তে 100 - 1, এবং আমাদের সূত্রে ডি, তাহলে ডি হচ্ছে আমাদের এখানে 3। 100/2 2 ইন্টু 4 8 প্লাস 100 - 1 100 ইন্টু 3, যেহেতু আমরা জানি আগে আমাদের গুণের কাজ ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে 300 - 3। থ্রি 308 - 3 305 ইন্টু 50, তো আমরা পাচ্ছি এখানে 15,250, অর্থাৎ 15,250। তাহলে আমরা এই ধারাটির আমাদের পদ ছিল 4 + 7 + 10 + 13 ইকুয়াল প্লাস 301 ইকুয়াল কত? তাহলে আমাদের এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে 100, এবং এই শততম পদের যোগফল হচ্ছে 15,250। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার এই আলোচনায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সমস্যার সমাধান করার চেষ্টা করব। আবার